নজরুল ইসলাম লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, साल फरोसी को तमन्ना आज हमारा देश में है। देखते हैं जोर किसका बाजुए कतिल में है। নমস্কার, আমি ছন্দক। আজকে আমার প্রশ্ন যে কাঁচা লঙ্কার দাম 150 টাকা কেন? মানে নেশন ওয়ান্টস টু নো কাঁচা লঙ্কার দাম 150 টাকা কেন, বেগুনের দাম 160 টাকা কেন, শশার দাম 100 টাকা কেন? নেশন ওয়ান্টস টু নো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। তিনি নবান্নে বৈঠক ডেকেছেন যে লঙ্কার দাম 150 টাকা কেন। আমাদের মুখ্যমন্ত্রী বেশ মিষ্টি, মানে তিনি 21শে জুলাই যে সভা করেছেন, সারে জাহাঁ সে আচ্ছা নজরুলের লেখা। কিন্তু মানে যদি ধরুন আমি না জানতাম যে সারে জাহাঁ সে আচ্ছা কার লেখা, অন্ততপক্ষে গুগল করে নিতাম। গুগল একবার দেখে নিই। গুগল বলছে মোহাম্মদ ইকবাল, তো তিনি বলতেই পারতেন যে মোহাম্মদ ইকবালের লেখা, একবার দেখে নিয়ে। তো কিন্তু তিনি তো আমাদের মিষ্টি মুখ্যমন্ত্রী, তিনি মাঝে মধ্যেই এমন ধরনের কথাবার্তা বলে থাকেন। 21-এর মঞ্চে তিনি যেভাবে বলেছেন, সারে জাহাঁ সে আচ্ছা নজরুলের লেখা, সার ফারসি কি তমন্না আজ হামারে দেশ মে হ্যায়। তো এই মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করেছেন অন্ততপক্ষে। তাতে যেটা দেখা যাচ্ছে যে ধাঁ করে কাঁচা লঙ্কা 150 টাকা 160 টাকা থেকে নেমে 80 টাকায় দাঁড়িয়ে গেছে। যে কাঁচা লঙ্কা 70 টাকাতে বা 60 টাকাতে দেগঙ্গাতে অথবা হচ্ছে গিয়ে ক্যানিংয়েতে চাষিরা বিক্রি করেছে, সেইটার দাম শহরে ছিল 150 টাকা 160 টাকা। টাস্ক ফোর্স তারা বাজারে বাজারে গিয়ে দেখেছে এবং তাতে দাম প্রায় 60 টাকা 70 টাকা কমে গেছে। শশার দাম ছিল 100 টাকা, তা কমে হয়ে দাঁড়িয়েছে 50 টাকায় 60 টাকায় কিছু কিছু জায়গায় এই টাস্ক ফোর্সের কারণে। এবং বেগুনের দাম ছিল 160 টাকা, তাও বিভিন্ন মার্কেটে। মানে আমি এই পড়াশোনা করে দেখছিলাম, লাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খবরের কাগজগুলি দেখছিলাম, তাতে দেখছিলাম যে ভিআইপি বাজারে এক ধরনের দাম, শিয়ালদা কোলে মার্কেটে এক ধরনের দাম, এখানে দক্ষিণ কলকাতার যে বাজারগুলি সেখানে এক ধরনের দাম। কিন্তু বোঝা যাচ্ছে টাস্ক ফোর্স টাস্কে নেমেছেন এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 150 টাকা 160 টাকার সবজি এই 70 টাকা 80 টাকাতে নেমে আসছে, কোথাও কোথাও 100 টাকায় নেমে আসছে। আমার প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী, মানে আজকে যখন দেখা যাবে যে এখানে এসএসসি চাকরি প্রার্থীরা 1000 দিন ধরে বসে আছেন অবস্থানে, সেখানে শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা নেই। শিক্ষামন্ত্রী যেটা করবেন সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী শিক্ষার যে বিষয়গুলো সেই দপ্তরের তার কাজকর্মগুলি না করে তিনি কিভাবে খাটের তলায় হাজার হাজার কোটি কোটি টাকা লুকিয়ে রাখা যায় তার কাজ করবেন। খাদ্যমন্ত্রী তার কাজ করবেন না। তো মুখ্যমন্ত্রীকেই শিক্ষার বিষয়টা দেখতে হবে। এদিকে আমাদের সকলের এই নিয়ে কনসার্ন হওয়া উচিত যে মুখ্যমন্ত্রীর একটা বয়স হচ্ছে, তিনি যেভাবে সার ফারসি কি তামান্না আজ হামারে দেশ মে হ্যায় বলছেন, সকল বিষয়ে যদি মুখ্যমন্ত্রীকে দেখতে হয় তাহলে তিনি দেখে উঠতে পারবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে খাদ্যমন্ত্রী কোথায়? টাস্ক ফোর্স যদি বাজারে নেমে খুচরো বাজারেতে সবজির দাম 50 থেকে 60 টাকা কমিয়ে ফেলতে পারে, তাহলে এই টাস্ক ফোর্স গেল কোথায়? মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে মুখ্যমন্ত্রী এই সভা করেছেন, টাস্ক ফোর্স গঠন করেছেন, মিটিং করেছেন এবং তার ফলে শহরে দাম 60 টাকা 70 টাকা কমে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সারা বছর জুড়ে এই টাস্ক ফোর্স কেন কাঁচা যে বাজার, কাঁচা সবজির যে বাজার, খুচরো বাজার, তাতে কেন তারা টাস্ক করছেন না? কিন্তু আমরা যখনই বাজারে যাচ্ছি, ছোটোবেলায় সত্যি বলতে কি যে আমাদের রবিবারে যখন মুরগির মাংস হতো তখন সেটা আমাদের কাছে একটা দুষ্প্রাপ্য ব্যাপার ছিল যে রবিবার কবে আসবে এবং মুরগির মাংস আমরা খাবো। আজকে আমি প্রায় 2-3 বছর ধরে শুনছি যে মানে মুরগি কেনাই শ্রেয় সবজির থেকে। মানে বাঙালি যে সবজি খেতে ভালোবাসতো, সেই সবজি বা তরিতরকারি খেতে ভালোবাসতো, তাকে তরিতরকারি না খেয়ে সপ্তাহেতে 6 দিন মুরগি খেতে হচ্ছে এবং একদিন হয়তো 3 তরকারি দিয়ে তারা ভাত খাচ্ছেন। এই দুর্মূল্য যে দাম হয়ে পড়েছে কাঁচা সবজির, এই দামের কারণটা কি? আসুন আমরা এটা নিয়ে দেখি যে চাষিরা কি দামটা বাড়িয়ে রাখছে নাকি খুচরো বাজারেতে এই দাম বেড়ে থাকছে।
দেখুন, মুখ্যমন্ত্রীকে দোষ দিয়ে সত্যি লাভ নেই। আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে আমাদের পেটে ভাত জুটছে না, আমাদের বিদ্যে জুটছে না, আমাদের চাকুরি বাকুরি নেই, কিন্তু তারপরেও আমরা মেতে রয়েছি যে অনন্ত আম্বানির বিয়েতে কারা আসলেন। খবর হতে দেখছি মেন স্ট্রিম মিডিয়াতে যে অনন্ত আম্বানির বিয়েতে প্রি ওয়েডিংয়েতে আমির খান, সালমান খান এবং শাহরুখ খান নেচেছিলেন, কিন্তু ওয়েডিংয়েতে আমির খান কেন নাচলেন না। অনন্ত আম্বানির বিয়েতে অনেকবার করে বিরাট এবং অনুষ্কা শর্মাকে আমন্ত্রণ জানানোর পরেও তারা কেন এসে উঠলেন না। এবং এই নিয়ে কেবলমাত্র মেন স্ট্রিম মিডিয়া যে খবর করছে তা তো নয়, এটাতে আমরাও মেতে রয়েছি। তার কারণে আমাদের যে বেসিক পুষ্টি আমাদের শিশুদের জন্য, আমাদের বয়স্কদের জন্য, আমাদের পরিবারের, তাই নিয়ে আমরা চিন্তিত নই। আমরা যদি আরও বেশ কিছুদিন এই কী করে জয়ন্ত আসলে জায়ান্টও হয়ে উঠল এই নিয়ে আমরা যদি থাকি, তাহলে আমাদের দুর্ভোগ কিন্তু আরও চরমে পৌঁছাবে। আমি যেটা কাগজ ঘাটাঘাটি করে, বিভিন্ন ধরনের তথ্য নথি ঘাটাঘাটি করে দেখলাম, সেটা আপনারাও দেখতে পারবেন। সকলের কাছে আজকে স্মার্টফোন পৌঁছে গেছে। আপনারা যদি দেখেন যে এই কলকাতা শহরে কোথা থেকে আসলে কাঁচা সবজি আসে, তাহলে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে কলকাতা শহরের লাগোয়া যে জেলাগুলি রয়েছে, মূলত হচ্ছে কি বর্ধমান, হুগলি, এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানে ক্যানিং, দেগঙ্গা, তারকেশ্বর, শেওড়াফুলি, এখানের এই যে বড় হাটগুলি, সেই হাটগুলিতে প্রথম চাষিরা এসে এইগুলিকে বিক্রি করেন। এবং সেখানে তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে কলকাতা শহরে যে কাঁচা লঙ্কা 150 টাকায় বা 160 টাকাতে বিক্রি হচ্ছে খোলা মার্কেটে, খুচরো মার্কেটে, সেটা চাষিরা বিক্রি করছেন 70 বা 80 টাকাতে। যে বেগুন এখানেতে আপনি 170 টাকা, 160 টাকা, 180 টাকা দিয়েও কোথাও কোথাও কিনছেন, সেই বেগুন চাষিরা বিক্রি করেছে প্রায় 70 টাকাতে। এবং যে আলু পেঁয়াজের দামও যে ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে, অথবা শশার দাম বেড়ে গিয়েছে 100 টাকায়। আমি নিজে বাজারে গিয়ে কিনেছি যে শশার দাম 100 টাকা এই এক সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে। সেই শশা আসলে চাষিরা বিক্রি করছেন 40 টাকায়। ফলে চাষিদেরও একটা ভয়ঙ্করভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এবং সবথেকে বেশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা শহরের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা প্রতিদিন সবজি কিনে খাই এবং তরি তরকারি রান্না করি। ফলে চাষিরা কিন্তু এইটার দাম পাচ্ছেন না। এবং ক্রমাগত যেটা হবে যে এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হুগলির যে চাষিরা রয়েছেন, তারা চাষকে অলাভজনক বলবেন এবং চাষ থেকে সরে যাবেন। এবং তাতে যেটা হবে যে আগামী আরও 5-10 বছরেতে যে এই যে দামটা আপনারা 160 টাকা, 150 টাকাতে যেটা পাচ্ছেন, তার দামই আরও 2 গুণ 3 গুণ হয়ে যাবে, কেননা আমাদেরকে আমদানি করতে হবে হয়তো অন্য কোনো রাজ্য থেকে। এখন এই পরিস্থিতির যদি আমরা না সম্মুখীন হতে চাই, তাহলে আমাদের সঠিকভাবে এটার বিচার বিশ্লেষণ করা উচিত এবং এই নিয়ে সকলের আওয়াজ তোলা উচিত। অনন্ত আম্বানির বিয়েতে আমির খান কেন গিয়ে নাচলেন না, এর থেকেও অনেক বেশি প্রশ্ন হচ্ছে যে আমাদের শিশুরা পুষ্টি পাবে কিনা, তারা মাছ খেতে পারবে কিনা, তারা সবজি খেতে পারবে কিনা যেখান থেকে তাদের বেসিক পুষ্টি তৈরি হয়, তারা দুধ খেতে পারবে কিনা, আমাদের বয়স্করা, অসুস্থরা তারা এই জিনিসটাকে পাবেন কিনা। এটা আমাদের কিন্তু একটা বড় প্রশ্ন। যেটি কারণ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে মূলত যেহেতু এই অঞ্চলগুলি থেকে কলকাতার হাটেতে এই সবজি আসে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান এবং হুগলি থেকে, তাতে যেটা জায়গা রয়েছে যে বিভিন্ন জায়গায় প্রায় টোল আদায় করবার মতন করে শাসক দলের বেশ কিছু নেতাকর্মীরা এবং পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় ট্রাক থামিয়ে এই তোলাটা তোলে। এবং ইভেন এটাও আমি পড়ে দেখলাম, সেটা হচ্ছে যে ট্রেনে করেও যখন মালপত্র আসে, সেখানে ট্রেন থেকে যখন হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে যখন ট্রেনে করে বড় ঝাঁকা করে কুলিরা সেই সব জিনিসপত্র নিয়ে তারপরের মূলত পাইকারি হাটে নিয়ে যায় এবং সেখান থেকে ভ্যানে করে বা লরি করে আবারও পাইকারি হাটে পৌঁছায়, সেখানে যখন এই স্টেশনগুলো থেকে পাস করে এই সবজি ঝাঁকাগুলি, সেখানেও হচ্ছে গিয়ে যে প্রশাসনিক কর্মীরা রয়েছেন, রেল কেন্দ্রীয় সরকারের আওতাধীন, ফলে সেখানে যে পুলিশ প্রশাসন রয়েছে কেন্দ্রীয় সরকারের আওতাধীন, এবং সেখানে যারা অন্যান্য রেল কর্মচারীরা রয়েছেন তারাও সেখান থেকে একটা তোলা তোলেন। ফলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সবজির দাম যেটা 80 টাকা থাকছে, হচ্ছে কি চাষি 80 টাকাতে বিক্রি করে দিচ্ছে, 40 টাকাতে শশা বিক্রি করে দিচ্ছে, সেটাই আপনি অনেকগুলো তোলা পেরিয়ে যখন আপনার কাছে এসে পৌঁছাচ্ছে, তখন সেটার দাম কোনো জিনিসের দাম 100 টাকা, কোনো জিনিসের দাম 150 টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। ফলে এই নিয়ে যদি আমরা অত্যন্তভাবে সচেতন না হই, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। বহু রাজ্যে, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানাতে, আমার নিজের এক্সপিরিয়েন্স যে পাঞ্জাব এবং হরিয়ানায় চাষিদের আন্দোলনের কারণে
এবং জনমানুষে সচেতনতার কারণে সরকার বিভিন্ন ধরনের মান্ডি সিস্টেম তৈরি করেছে, সেগুলো গ্রামের খুব কাছাকাছি, যেখানে চাষিরা এসে তাদের সবজি, তাদের আলু, তাদের চাল, গম সেগুলিকে বিক্রি করেন এবং সেখান থেকে সরকার একদম সরাসরিভাবে এইগুলিকে কিনে নেয় এবং সরকার একটা দাম বেঁধে দেয় যে এই দামের বাইরে কিন্তু খুচরো মার্কেটেতে বিক্রি করা যাবে না। অর্থাৎ চাষির থেকে যদি আমি 40 টাকাতে কোনো একটা জিনিস কিনি, তাহলে সরকার যখন কিনে নিচ্ছে এবং তারপরেতে সরকার যখন সেটাকে খুচরো মার্কেটে নিয়ে আসছে, সেখানেও একটা নির্ধারিত দাম থাকে, সেটা সরকারি ওয়েবসাইটে লেখা থাকে এবং সেইটা অনুযায়ী কিন্তু বিক্রি হয়। এই পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গে না তৈরি হয়, তাহলে কিন্তু আগামী দিনে যেটা হবে সেটা হচ্ছে যে জিনিস আমরা এখন 150 টাকায় কিনছি এবং আমরা কিনছি না, হয়তো অনেকে হয়তো মুরগির দিকে চলে যাচ্ছি, যে মুরগির মাংস এক পিস মুরগির মাংস আমরা খেয়ে এই সারা সপ্তাহ কাটিয়ে নেবো, রবিবার বা শনিবার দিনকে আমাদের বাড়িতে তরকারি তৈরি হবে, সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হব। আপনারা সকলেই জানেন, কিন্তু তারপরেও আর একটা অত্যন্ত গভীর এবং সিরিয়াস বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই, যে আবহাওয়া পরিবর্তন কিন্তু এই সবজির যে দাম বৃদ্ধি, তার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 10-12 বছর ধরে, 10-15 বছর ধরে বৃষ্টির যে চক্র ছিল সেটি বদলে গেছে। মানে আগে যেরকমভাবে এবং যত সময় ধরে বৃষ্টিপাত হতো, সেটি কোথাওই আর হচ্ছে না। এখন একটি করে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তারপরেতে যেটা হচ্ছে যে 3 দিন 4 দিন ব্যাপী একটা ব্যাপক বর্ষণ হচ্ছে। এবং আমাদের তো গোটা দেশের যে চাষের যে প্যাটার্ন, সেটা তো এই বৃষ্টির প্যাটার্নের উপর অনেকটা নির্ভরশীল ছিল। কেননা অনেক জায়গাতেই আমরা জানি যে যেখানেতে সেচের ব্যবস্থা করা যায়নি, সেখানে মূলত বৃষ্টির উপর নির্ভর করেই চাষ আবাদ হয়। বৃষ্টির যদি চক্রের এই পরিমাণ পরিবর্তন হয় আবহাওয়ার কারণে, তাহলে সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে যে ফসল চাষি রোপণ করবেন বা সেই ফসলকে তারপরে লালন পালন করবার চেষ্টা করবেন, সেখানে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা প্রতি বছর তৈরি হচ্ছে, তাহলে কিন্তু একটা পরিমাণে চাষের ব্যাপক ক্ষতি হবে এবং তাতে দাম আরও চড়া হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে হয়তো 5 বছর 6 বছরে একটি করে ঘূর্ণিঝড় আসতো, এখন সুন্দরবনে প্রতি বছরে হয়তো 3-4 বার করে ঘূর্ণিঝড় আসছে। এবং সুন্দরবন অঞ্চল থেকেও, মানে যেহেতু এটা দক্ষিণ 24 পরগনা এবং সেই অঞ্চল থেকে কলকাতাতে মূলত সবজি আসে, তো সেখানে যদি ঘূর্ণিঝড়ের প্রকোপেতে গোটা চাষের জমি পড়ে এবং সেখানে যদি বাঁধ ভেঙে গিয়ে সমুদ্রে নোনা জল ঢুকে পড়ে, সেখানে চালের দাম, ডালের দাম, অথবা হচ্ছে গিয়ে পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম, কাঁচা সবজির দাম তা বেড়ে যেতে পারে। এবং আমরা কিন্তু একটা চরম সংকটের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আগামী 10 বছরের মধ্যে যদি এই পরিস্থিতির, এই আবহাওয়ার পরিবর্তনকে একভাবে ঠেকানো না যায়, আপনারা এটা সকলেই জানেন যে একটা ব্যাপক পরিমাণে বৃক্ষ নিধন করা হয়েছে। শহরেতে এমনকি যে পরিমাণ গাছ ছিল, আমাদের কলকাতা শহরে যে গ্রিন কাভার ছিল, সেই গ্রিন কাভার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যে গাছ আছে সেগুলিকে কেটে আবাসন তৈরি হচ্ছে। সুন্দরবনের যে গোটা ম্যানগ্রোভ অরণ্য, তাকে কেটে ফেলে সেখানেতে ট্যুরিস্টদের জন্য বড় বড় করে ট্যুরিজমের জন্য বড় বড় করে হোটেল তৈরি হয়েছে। যে এখানে জঙ্গলমহলের যে গাছ ছিল সেগুলিকে কেটে ফেলা হচ্ছে। নদীর বুকেতে বড় বাঁধ দিয়ে তার জলস্রোতকে ধরবার চেষ্টা করা হচ্ছে। ফলত যে ব্যাপক পরিমাণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাতে কিন্তু আমাদের যে খাদ্য শৃঙ্খল, আমাদের যে খাবার, আমাদের যে চাষবাসের খাবার, তো তা কিন্তু একটা ব্যাপক পরিমাণে বিঘ্নিত হবে। এবং আগামী 10 বছরের মধ্যে এই আবহাওয়ার পরিবর্তন যে দিকেতে দ্রুত গতিতে ধাবমান হচ্ছে, যে দিকে দ্রুত গতিতে চলে যাচ্ছে, তা যদি এই অবস্থাতেই বহাল থাকে, তাহলে কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর পাতে ফেনা ভাত ছাড়া আর কিছুই হয়তো খাওয়ার অবস্থায় থাকবে না। ফলে আপনাদেরকে সকলকে অনুরোধ যে আপনারা যে অঞ্চলে রয়েছেন, সেখানে কেউ পুরসভা অঞ্চলে রয়েছেন, কেউ পঞ্চায়েত অঞ্চলে রয়েছেন, সেখানকার জনপ্রতিনিধিদের এই বিষয়টাকে নিয়ে বারবার করে বলুন এবং রাজ্য সরকারের কাছেও এটা নিয়ে অ্যাপিল করুন যে কিভাবে রাজ্য সরকার এবং কৃষি সমিতিগুলো, কৃষকদের যে সংগঠনগুলো, তারা একসাথে বসে এই বাজার দরকে ঠিক করতে পারে। যে বাজার সমিতিগুলি রয়েছে, বাজার কমিটিগুলো রয়েছে, তাদের সাথে কথা বলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা কৃষকরা বিক্রি করছে 1 টাকায় এবং তার থেকে প্রায় 100 টাকা বেশি টাকা দিয়ে শহরের মানুষকে এই ফসল কিনে খেতে হচ্ছে, সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়। আপনারা যদি সকলে সচেতন হয়ে
সরকারকে এই দাবি না জানান, বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিদের এই দাবি না জানান, তাহলে কিন্তু আগামী দিন আমাদের অত্যন্ত অন্ধকার। আমাদের আগামী প্রজন্ম তাদের পাতে সেই আবারও ফ্যান দাও বলে সেই আওয়াজই উঠবে। ফেনা ভাত ছাড়া, নুন ভাত ছাড়া আর কিছুই হয়তো জুটবে না। তো আপনাদের সকলকে এইটা আহ্বান যে আপনারা এই বিষয়ে সচেতন হন, আপনাদের নিজেদের শরীর, স্বাস্থ্য, পুষ্টি, আপনাদের অসুখ এই নিয়ে সচেতন হন। কেননা আপনাদের শরীরে যদি পুষ্টি না থাকে, আপনাদের শিশুদের শরীরে যদি পুষ্টি না থাকে, আরও বেশি করে আমাদের যেটা বেড়ে যাবে সেটা হচ্ছে ফসলের দাম কেবল বেড়ে যাবে না, আমাদের ডাক্তারের টাকাও বেড়ে যাবে, ডাক্তার বাড়ি যাওয়ার পরিমাণ বেড়ে যাবে, হসপিটালাইজড হওয়ার পরিমাণ বেড়ে যাবে এবং সেখানে একটা ব্যাপক পরিমাণে টাকা আমাদের লাগবে এবং আমরা সেক্ষেত্রে ফতুর হয়ে যাব। তো এই বিষয়ে সচেতন হন। আর একবার করে বলবার যেটা, সেটা হচ্ছে যে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা অনন্ত আম্বানির বিয়ে দেখুন, আপনারা এখানে শোভন সোহিনীর বিয়ে দেখুন, আপনারা জায়েন্ট কি করে জয়ন্ত থেকে জায়েন্ট হয়ে উঠলো তা দেখুন, কিন্তু আপনারা নিজেদের স্বাস্থ্য নিয়েও সচেতন হন।